তো কি মিঠা পানির লোনা পানির যত জলাশয় আছে, হ্যাঁ, এগুলা নিয়ে যেই ইয়েতে আলোচনা করা হয়, বোটানির যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি লিমনোলজি বা জলাশয় বিদ্যা। এখন এখানে মিঠা পানির জলাশয়ের মধ্যে আছে কি কি? এক, হ্যাঁ, নদী, খাল, বিল, এসব আর কি মিঠা পানির জলাশয়। আর ওই লোনা পানির কি কি আছে? সমুদ্র, মহাসাগর, ঠিক আছে, এগুলো আর কি আপনারা তো জানেন এগুলো। আচ্ছা, তো এগুলো নিয়ে যে সেক্টরে আলোচনা করা হয়, যে এই বিষয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে লিমনোলজিতে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে লিমনোলজি শব্দটা প্রথম ইউজ করছে কে, মানে আবিষ্কার করছে লিমনোলজি বিষয়টা, এটা ওনার নাম হচ্ছে কি F.A. ফোরেল। ঠিক আছে, F.O.R.E.L, ফোরেল, ঠিক আছে, F.A. ফোরেল। উনি হচ্ছে কোন দেশে আমি ভুলে গেছি, সম্ভবত মানে কি সাউথ আমেরিকান হবে, ওনার ভাষা ল্যাটিন হবে। আচ্ছা, যাই হোক, তাহলে ওনার দুইটা বিখ্যাত বই আছে, এই বইগুলোর নাম কি? সবাই মুখস্থ রাখবেন। বইগুলো কি কি? একটু দাঁড়ান, আমি বলতেছি। বইগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে কি, একটা বই হচ্ছে লেক জেনেভার উপর, ঠিক আছে, লেক জেনেভা চিনেন না, সুইজারল্যান্ডে? জেনেভা, লেক জেনেভার উপর একটা বই আছে, ওইটার নাম হচ্ছে কি, দেখেন ভালো করে দেখেন, লেমান মনোগ্রাফিক লিমনোলজি কিউই, লিমনোলজি কিউই, ঠিক আছে। এটা হচ্ছে কিসের নাম? উনার একটা বইয়ের নাম। এটা কিসের উপর? লেক জেনেভার উপর। ওনার আর একটা ফেমাস বই আছে, ওইটা হচ্ছে কিসের উপর? ওইটা হচ্ছে শুধু লিমনোলজি এই বিষয়টার উপর একটা বই আছে, লিমনোলজির উপর একটা বই আছে, লিমনোলজির উপর একটা বই আছে। ওই বইটার নাম কি? ওইটা একটু কঠিন, দেখেন, হ্যান্ডবুচ, ভালো করে দেখেন, স্পেলিংটা শুনে, হ্যান্ডবুচ ডের, DER, ডের। ও, ক্যামেরাটা মনে হয় ব্লারি, একটু দাঁড়ান। হ্যান্ডবুচ ডের সিনকুন্ডলে, ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান, সিনকুন্ডলে, অ্যালজেমেইনে, অ্যালজেমেইনে লিমনোলজি, লিমনোলজি, ঠিক আছে। ওনার এই দুইটা ফেমাস বই আছে, একটা হচ্ছে লেক জেনেভার উপর, আর একটা হচ্ছে শুধু লিমনোলজির উপর। আমার কথা কি বুঝছেন? এই দুইটা বইয়ের নাম মুখস্থ করে ফেলবেন, লাগুক না লাগুক এটা পরের কথা, ঠিক আছে। দুইটা বই মুখস্থ রাখবেন, এগুলো নাম্বারে দিয়ে দেয়। আচ্ছা, যাক, এখন এখন আসি আমরা কি, ওই যে এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই অধ্যায়টাতে, আপনাদের এই অধ্যায়টাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ওইটা হচ্ছে কি বিভিন্ন প্রকার লেকের কি শ্রেণীবিন্যাস, ঠিক আছে, মানে যেটা আসার মতো আর কি। আমি তো বোর্ড সাজেশন দিচ্ছি না, আমি তো জাস্ট বলতেছি আর কি, হয় আসতে পারে, বুঝছেন আমার কথা? আমি কিন্তু বোটানি সাজেশন দিচ্ছি না, কেউ পরে দোষ দিবেন না, আমি জাস্ট বলতেছি আর কি, এটা একটা আসার মতো কোয়েশ্চেন। তাহলে দেখেন, একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে নাম কি প্রশ্নটার? প্রশ্নটা কি? যে লেকের শ্রেণীবিন্যাস আলোচনা করো, ঠিক আছে, বা বর্ণনা করো। এটা একটা 10 নাম্বারের প্রশ্ন। তো আসি আমরা, কি আসি, দেখেন আগে আমাদেরকে লেক চিনতে হবে না। আমি একটা লেক প্রাইমারিলি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটা নর্মালি লেক ধরে রাখেন, মানে একটা লেকের কি কি আছে এগুলো একটু দেখতে হবে আপনাদের। এই দেখেন, মনে করেন এটা একটা লেক, হ্যাঁ, এটা একটু অদ্ভুত আর কি, বা লেক এরকমও হয়। আমি জাস্ট দেখেন, আচ্ছা আরেকটা কি এই পাশে, ঠিক আছে, একটু পরে বুঝবেন এগুলা কি, জাস্ট দেখে রাখেন কি। হ্যাঁ, আচ্ছা, এই মনে করেন এটা একটা লেক। হ্যাঁ ভাই, বলেন। বলতেছি আপনার সাথে কি আঁকবো কিনা। না না, আঁকা লাগবে না, আমি এগুলো ছবি তুলে দিয়ে দিব,
আঁকা লাগবে না, আঁকা লাগবে না। ঠিক আছে দেখেন, তাহলে কি বলতেছি, এটা হচ্ছে কি একটা লেকের চিত্র মনে করে, আমি গঠন দেখাচ্ছি জাস্ট। তাহলে প্রথমে যে স্তরটা আছে, হ্যাঁ উপরে, উদাহরণ আমি জিনিস দেখে নিই। প্রথমে যে স্তরটা আছে, হ্যাঁ একদম উপরের, একটা লেকের থাকে কয়টা স্তর? তিনটা স্তর, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা। একটা হচ্ছে মিডল মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, মানে এটা গভীরতম স্তর, এটা মাঝারি গভীর, আর এটা কি খুবই অল্প গভীর আর কি, বুঝেন না? তাহলে দেখেন, এই একটা লেকের তিনটা স্তর থাকে, এই প্রথমে যে উপরের স্তরটা আছে, এটার নাম কি? লাল কলম দিয়ে লিখি তারা। এই স্তরটার নাম হচ্ছে এপিলিমনিয়ন। ভালো করে দেখেন, এপিলিমনিয়ন। এপিলিমনিয়ন মানে উপরের স্তর, ঠিক আছে। এপি মানে এখানে জুলজিতে বা বোটানিতে এপি, এপি মানে হচ্ছে বাইরের স্তর, ঠিক আছে, যে কোনো কিছুতে এপিডার্মিস, ঠিক আছে। এন্ডোডার্মিস, এন্ডো মানে ভিতরে, ঠিক আছে, এপি মানে বাইরে। তাহলে এটা কি উপরের, উপরের স্তর। এপিডার্মিস বা এপিলিমনিয়ন আর কি, এখানে এপিলিমনিয়ন মানে কি লেকের সর্ব উপরের স্তরটা হচ্ছে এপিলিমনিয়ন। আর মাঝখানে যে স্তর, এটার নাম কি, এটা পরে দেখবো, লাস্টে আসি। এপিলিমনিয়ন, আর একদম লাস্টেরটা হচ্ছে কি হাইপোলিমনিয়ন। হাইপো মানে নিচে, ঠিক আছে, হাইপো মানে নিচে, হাইপোলিমনিয়ন মানে সর্বনিচের স্তর হচ্ছে এটা, এপিলিমনিয়ন, হাইপোলিমনিয়ন। আরেকটা কি, এটা কি বলেন তো? এটার নাম হচ্ছে গার্মক্সি, মানে মাঝের যে স্তরটা থাকে লেকের, গার্মক্সি, গার্মো অক্সি বা গার্মক্সি একসাথে বলে। তাহলে একটা লেকের তিনটা স্তর থাকে, যেগুলো কি এপিলিমনিয়ন, হাইপোলিমনিয়ন, সরি এপিলিমনিয়ন, হাইপোলিমনিয়ন, গার্মক্সি, ঠিক আছে। তো এইটাকেও যদি আমরা তিন ভাগ করি ওইভাবেই হবে, ঠিক আছে, একটা আনুমানিক ভাগ করে আর কি, এই একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তাহলে এটা এপিলিমনিয়ন, এটা হচ্ছে গার্মক্সি, আর এটা হাইপোলিমনিয়ন। হাইপো মানে নিচে, কি বলছি, এপি মানে উপরে, হাইপো মানে নিচে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি মানে লেকের স্তর বিন্যাস বা গভীরতার বিন্যাস, ঠিক আছে, লেকের গভীরতার বিন্যাস। এখন আপনাদেরকে মেইন জিনিস শিখতে হবে কি, লেকের প্রকারভেদ, মানে লেক কত প্রকার আছে, লেক কত প্রকার আছে ভাইয়া। দেখেন, লেক কত প্রকার আছে, লেক প্রধানত, একদম প্রধানত কয় প্রকার বলেন তো, কেউ জানেন? কেউ কি পড়েন না একটু, বলেন না। লেক প্রধানত কয় প্রকার, কিসের ভিত্তিতে বলি প্রথমে? গভীরতার ভিত্তিতে। গভীরতার ভিত্তিতে লেক প্রথম তিন প্রকার, ঠিক আছে, ভেরি গুড, একজন বলছে তিন প্রকার, ভেরি গুড। লেক সাধারণত কয় প্রকার? তিন প্রকার। এক হচ্ছে যে কি অলিগোট্রপিক, টু, হ্যাঁ দুই হচ্ছে কি ইউট্রপিক, আর তিন হচ্ছে কি ডিস্ট্রপিক। আমি লিখতেছি দেখেন, এটা হচ্ছে কিসের ভিত্তিতে, এখনই কিন্তু পড়াচ্ছি ওই যে লেকের কি মানে বিভিন্ন প্রকার লেকের প্রকারভেদ বা লেকের শ্রেণীবিন্যাস। প্রথমে হচ্ছে কি গভীরতার ভিত্তিতে, গভীরতার ভিত্তিতে। তো গভীরতার ভিত্তিতে কি কি আছে দেখেন তো একটু। এক, অলিগোট্রপিক, অলিগোট্রপিক, ঠিক আছে, অলিগোট্রপিক, সরি আমি অলিগোট্রপিক লিখে ফেলছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, অলিগোট্রপিক। তারপর কি অলিগোট্রপিক, ইউট্রপিক, ইউট্রপিক খেয়াল করিয়েন, ইউট্রপিক। আর আরেকটা কি ডিস্ট্রপিক, ডিস্ট্রপিক, অলিগোট্রপিক, ইউট্রপিক, ডিস্ট্রপিক।
গভীরতার ভিত্তিতে লেক তিন প্রকার। কি কি? অলিগোট্রপিক, ইউট্রপিক, ডিস্ট্রপিক। একটা 10 নম্বরের কোয়েশ্চেন এখন শিখে ফেলবেন, এই এখন আমার সাথে সাথে দেখবেন যে, ঠিক আছে, এত সহজ। তো অলিগোট্রপিক লেক একটু বর্ণনা করি, হ্যাঁ। ওই একটু আগে আমরা একটা ভি আকৃতির চিত্র আঁকছি, দেখছিলেন? এই যে এটা, এটা হচ্ছে কি অলিগোট্রপিক হ্রদ বা লেক। হ্যাঁ, হ্রদ বা লেক যেটাই বলি ওই একই মিনিং। অলিগোট্রপিক হচ্ছে এই চিত্রটা। হ্যাঁ, তারপর বলবো একটু পরে, দাঁড়ান। ইউট্রপিক মানে এটা হচ্ছে ইউ শেপের, খেয়াল করিয়েন। ইউ শেপের, ইউ। হ্যাঁ। আর একটা হচ্ছে ডিস্ট্রপিক হ্রদ, খেয়াল করেন এটা, এটা এরকম। তাহলে অলিগোট্রপিক, ইউট্রপিক, ডিস্ট্রপিক। ঠিক আছে। তো এখন এবার এগুলো বর্ণনা লিখতে হবে না? বর্ণনা লিখবেন, কি বলি যে অলিগোট্রপিক লেক হচ্ছে ভি আকৃতির একটি লেক, হ্যাঁ। এটা অত্যন্ত গভীর এবং তাপ ত্বরায়িত। এটার তাপ টেম্পারেচার গুলা কি ত্বরায়িত, দেখবেন যে উপরের স্তরের টেম্পারেচার একরকম, হ্যাঁ, মিডল স্তরের টেম্পারেচার আরেক রকম, আবার নিচে একদম বেশি ঠান্ডা। ঠিক আছে। হ্যাঁ। এটা কি অলিগোট্রপিকের বৈশিষ্ট্য বলতেছি যেগুলো লেখার জন্য। তারপরে এই অলিগোট্রপিক হ্রদে, আচ্ছা একটা আমি একটু তুলনা করে করে বলি, হ্যাঁ। অলিগোট্রপিক লেক হচ্ছে ভি আকৃতির, ঠিক আছে। আর এটা কেমন? ইউ আকৃতির। আর এটা কেমন? এটা হচ্ছে একটা সিগমা আকৃতির নাকি একটা আকৃতি আছে, ওইটা বইয়ে একটু দেখে নিয়েন, কেমন, আমার একটা মনে নাই। মিউ নাকি সিগমা আকৃতির, আচ্ছা যাক। তারপরে তুলনা করে বলতেছি, খেয়াল করেন। এবার অলিগোট্রপিক হ্রদ কিন্তু খুব গভীর, ইউট্রপিক হ্রদ মাঝারি গভীর, আর এটা কি অগভীর। ঠিক আছে, ডিস্ট্রপিক হ্রদ অগভীর। আচ্ছা, এটার কি তাপস্তরায়িত, এটারও তাপস্তরায়িত, এবং এটার কি তাপস্তরায়িত না, তেমন একটা না। আচ্ছা, তারপরে কি, এই যে এই লেকটা আছে অলিগোট্রপিক হ্রদে, জৈব বস্তুর পরিমাণ খুব বেশি। জৈব বস্তু কোনগুলা ভাইয়া? ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, শৈবাল, এই সেই ফেনা দেখেন না পুকুরে, এইগুলোর পরিমাণ কি এটাতে বেশি। আর এটাতে মাঝারি। ঠিক আছে, জৈব বস্তুর পরিমাণ মাঝারি। আর এটা কি অতিরিক্ত বেশি, একদম অতিরিক্ত বেশি। ঠিক আছে, ভরপুর। তারপর এটাতে আসি, এটাতে ডিজলভ অক্সিজেন। অলিগোট্রপিক হ্রদে ডিজলভ অক্সিজেন কোনটা? মাছ যে শ্বাস নেয় পানিতে, কি দিয়ে? ডিজলভ অক্সিজেন দিয়ে না? ডিজলভ অক্সিজেন কি এটাতে কি এটাতে বেশি। ঠিক আছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেশি এটাতে। এটাতেও যথেষ্ট আছে। আর এটাতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ নাই বললে চলে, এখানে মাছ বাঁচতে পারে না। তারপরে আসি, এইটার যে পার গুলো আছে, হ্যাঁ, এটা পার মানে একটা লেকের পার আছে না, বা পুকুরের পার আছে না, তো লেকের পারে এটাতে ম্যাক্রোফাইটস জন্মাইতে পারে না। ম্যাক্রোফাইটস মানে এই যে বড় গাছপালা এই সেই যেগুলো আছে না, হ্যাঁ, এগুলো এটাতে জন্মাইতে পারে না, কারণ এটার ইয়াটা পাথুরে, পাথুরে। এটা পাথুরে, ইয়াটা কি পাথুরে, এটা পাথুরে। আর এটা মৃত্তিকাময় মাটি আছে এটাতে, এটাতে জন্মাইতে পারে ম্যাক্রোফাইটস বা বড় গাছপালা এগুলো আর কি। আর এটাতেও জন্মাইতে পারে। এগুলো বর্ণনার সময় লিখবেন যে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আছে এটার একটা, ও, এটা আরেকটা মেইন জিনিস হচ্ছে কি, পানির ওলট পালট ঘটে এখানে, ঠিক আছে, এইটাতে অলিগোট্রপিকে কি এইখানে লেক গুলাতে বছরে একটা নির্দিষ্ট সময়ে পানি উপরের স্তরের গুলো নিচে চলে যায়, নিচের স্তরের গুলো উপরে চলে আসে। ঠিক আছে, এটা একটা সিস্টেম, প্রাকৃতিক সিস্টেম আর কি। হ্যাঁ। তাহলে এইটাতে কি পানির উলট পালট ঘটে না, ঘটে না। ঠিক আছে, কি বলছি? ওহো, এটাতে পানির ওলট পালট ঘটে না, এটাতে ঘটে। আর এটাতেও ঘটে না, কারণ এটা অগভীর, এটাতে কই যাবে পানি? বুঝছেন? এই জিনিসগুলো বুঝে গেছেন? একটু কেউ রেসপন্স করে? খুব ইজিলি কিন্তু বলছি। এখন এইগুলো যখন আপনি এখানে সাজায় সাজায় লিখবেন, এত বড় বড় হয়ে যাবে এক একটা পয়েন্ট। ঠিক আছে, এক একটা পয়েন্ট এত বড় বড়। বুঝছেন আমার কথা? হ্যালো?
ওকে, ভেরি গুড, বুঝতে পারছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি গভীরতার ভিত্তিতে, ঠিক আছে। তারপর আরেকটা আছে, আরেকটা হচ্ছে কি আকারের ভিত্তিতে। আকার আছে না, আকার, আকার চিনেন তো না? আকার, আকার তো সবাই চিনেন। শেপ আর কি, শেপ। আকারের ভিত্তিতে, আকারের ভিত্তিতে। তো আকারের ভিত্তিতে ভাইয়া কয় প্রকার? এর কোনো নির্দিষ্ট প্রকার নাই, লিখবেন এরকম যে আকারের ভিত্তিতে লেখকে বা হ্রদকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। কি কি? এক হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট এঁকে দেখাচ্ছি, দেখেন। এক, আয়তাকার লেক, ঠিক আছে। আরেকটা কি, অবতল প্যারাবোলিক, প্যারাবোলা চিনেন না? হায়ার ম্যাথে পড়ে আসছে। প্যারাবোলা মানে উপবৃত্তাকার লেক, ঠিক আছে। আরেকটা হচ্ছে অবতল হাইপারবোলিক লেক, হাইপারবোলা আর কি, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে উত্তল প্যারাবোলিক, ঠিক আছে। অনেকগুলা লেক আছে, এরকমও আছে, ঠিক আছে। এই ডিজাইনেরও আছে। উত্তল, এই জিনিসটা উত্তল প্যারাবোলিক, আমি এগুলো লিখে দিব, সমস্যা নাই। তারপর এটা আরেকটা হচ্ছে কি ত্রিভুজাকৃতির লেক, ঠিক আছে। আর আরেকটা কি, এই অর্ধ প্রিজম আকৃতি, প্রিজম চিনেন না? তারপর আরেকটা আরেকটা আছে, ওইটা হচ্ছে কি ট্রাঙ্কেট প্রতিসম অবতল চতুষ্ঠীয় লেক। সরি, এগুলো একটু কঠিন। দেখেন, আমি এগুলো বলে দিব একটু পরে, যখন ছবি দিব তখন দেখলে বুঝবেন। হ্যাঁ, এই ডিজাইনের একটা লেক আছে। তাই কি বলছি দেখেন আরেকবার। তাহলে লিখবেন কি, আকারের ভিত্তিতে লেককে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়েছে। এক, আয়তাকার লেক, হ্যাঁ। অবতল হাইপারবোলিক লেক, সরি প্যারাবোলিক লেক। অবতল এটাও প্যারাবোলিক। হ্যাঁ, এটা হচ্ছে আধা প্যারাবোলিক আর কি, অর্ধ প্যারাবোলিক। আর এটা কি উত্তল প্যারাবোলিক, প্যারাবোলা, এই যে এটা প্যারাবোলা বা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তাকার লেক। আর এটা কি অর্ধ প্রিজম আকৃতির লেক। এটা কি, ও এটা প্রিজম আকৃতির লেক, এটা ত্রিভুজ আকৃতির লেক। আর এটা কি ট্রাঙ্কেট প্রতিসম অবতল চতুষ্ঠীয় লেক। একটু আমি লিখে দিব, এগুলা সমস্যা নাই, নামগুলা লিখে দিব, একটু পরে বুঝে যাবেন। তাহলে এটা পারবেন তো না? একটু বুঝছেন তো না, আকারের ভিত্তিতে হয়েছে। এবার আসি পানির স্বাদের ভিত্তিতে ভাইয়া, পানির স্বাদের ভিত্তিতে লেক কয় প্রকার? পানির স্বাদের ভিত্তিতে, পানির স্বাদের ভিত্তিতে কেউ বলতে পারবেন? এটা খুব সহজ। পানির স্বাদের ভিত্তিতে কয় প্রকার, কেউ বলেন তো। এটা একদম সহজ। পানির স্বাদের ভিত্তিতে কয় প্রকার, লেক কয় প্রকার পানির স্বাদের ভিত্তিতে? দুই প্রকার। হ্যাঁ, ভেরি গুড। দুই প্রকার, কি কি? একটা হচ্ছে স্বাদু পানির, আর একটা লবণাক্ত পানির, ঠিক আছে। আর কোন রকম পানি আছে? স্বাদু পানির, লবণাক্ত পানির, লেক, এখানে লেক আর কি, লবণাক্ত পানির লেক। হ্যাঁ, স্বাদু পানির লেক, লবণাক্ত পানির লেক। তো এটা বর্ণনা কি লিখবেন, যে এই সকল হ্রদের পানি কি সুপেয় বা খাওয়া যায়। হ্যাঁ, ওগুলা হচ্ছে কি স্বাদু পানির লেক। আর যে সকল লেকের পানিতে কি লবণের পরিমাণ খুব বেশি, সেগুলো হচ্ছে কি লবণাক্ত পানির লেক। শেষ। এরপর দুই একটা উদাহরণ দিয়ে দিবেন, উদাহরণ বইয়ে আছে, দেখে নিয়েন, ঠিক আছে। পাশে উদাহরণ দিতে হবে সবগুলাতে, মানে কোন লেকের বলতে কথা বলতেছেন ওগুলো উদাহরণ দিতে। তারপর আরেকটা আসি ভাই, ওইটা হচ্ছে যে কি আহ এটা আমার মনে আসতেছে না, আমার কাছে বই নাই। আমি এগুলা যা মাথায় আসতেছে তা পড়াচ্ছি। আমার কাছে বোটানি বই তো ফার্স্ট ইয়ারে সেল করে দিছি। আমি এখন একটা পুরান খাতা থেকে খুঁজে লিখার ট্রাই করতেছি, আমি খাতাটাতেও ঠিকভাবে নাই। একটু আমাকে বই থেকে বলেন তো, এরপর আর কি কি ভিত্তিতে আছে, একটু আমাকে বই থেকে বলেন। এরপর আর কি ভিত্তিতে আছে একটু বলেন। আমরা একটা পাইছি গভীরতার ভিত্তিতে, একটা পাইছি আকারের ভিত্তিতে, ঠিক আছে। আর একটা পাইছি কিসের ভিত্তিতে, পানির স্বাদের ভিত্তিতে। আর কি কি আছে একটু আমাকে বই থেকে তাড়াতাড়ি বলুন তো।
একটু বলেন ভাইয়া। ওই বলতেছেন, তো তাড়াতাড়ি বলেন, ইয়ার টাইম চলে যাচ্ছে তো। পানি। পানি সঞ্চালনের আরেকটা হচ্ছে কি, পানি সঞ্চালনের ভিত্তিতে, পানি সঞ্চালনের ভিত্তিতে কি কি? এক, মানে এগুলো হচ্ছে বছরের কয়বার পানি উলট পালট ঘটে ওই ভিত্তিতে। ডাইমেট্রিক তাহলে ডি। একটা হচ্ছে কি, ডাই, ডাইমেট্রিক। এই ডাই মানে হচ্ছে দুই, দুই বুঝছেন, ডাই মানে দুই, মিকটিক। হ্যাঁ, মনো মানে এক, মনোমিকটিক। ঠিক আছে, আমি লিখলাম না। গরম পলিমিকটিক। মনে। আর কিছু লিখতে হবে না, এতগুলো স্যার জানেও না। দেখেন, ডাইমিকটিক কি, যে সকল হ্রদের পানি কি বছরে দুইবার, বছরে দুইবার কি সঞ্চালন হয়। সঞ্চালন হয়, বছরে দুইবার, বছরে দুইবার সঞ্চালন, ঠিক আছে। জি। আর মনোমিকটিক কোনটা? মনোমিকটিক মানে বছরে একবার সঞ্চালন। আর শীতকালে পলিমিকটিক মানে, সঞ্চালন। পলিমিকটিক মানে শুধু শীতকালে, ঠিক আছে, বা অনেকগুলোর ক্ষেত্রে একাধিকবার, এক বা দুই এর অধিকবারও হয়, শুধু শীতকালে লিখি আমি এখানে। বুঝছেন তো না? এভাবে আর যত যত কিছুর ভিত্তিতে আছে পলিমি ওগুলো একটু একটু রিডিং করে পলিমেট্রিক নিয়েন। তো সারা বছর সঞ্চালন হয়। হ্যাঁ হ্যাঁ, একাধিকবার শীতকালে আমি তো বললাম না, সরি, সরি, তাহলে এটা হচ্ছে একাধিকবার, একাধিকবার, বছরে একাধিকবার সঞ্চালন হয়। যে আর ওই মনোমেট্রিক আছে শুধু শীতকালে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তো, এটা একবারে, একবার আমি বলছি না, ওইটা জাস্ট আপনারা পড়ে নিলে বুঝবেন। ডাইমেট্রিক হচ্ছে বছরে দুইবার সঞ্চালন হয় পানির, মানে উপরের গুলা নিচে চলে আসে, নিচের গুলা উপরে চলে আসে, তো পানিগুলা ঘুরে আর কি, এই টাইপের। তো মনোমিক্টিক হচ্ছে কি একবার, পলিমিক্টিক একাধিকবার। আর আছে? নাই? আর লাগবেও না, আরগুলা হালকা রিডিং করে নিয়ে একটু বন্ধ না এমনি লিখে দিতে পারবেন আপনারা। বুঝছেন? অলিগোট্রপিক, প্রথমে গভীরতার ভিত্তিতে তিন প্রকার: অলিগোট্রপিক, ইউট্রপিক, ডিসট্রপিক। আর লেখার সময় চিত্রগুলো দিয়ে দিবেন, যদি প্রশ্নটা আসেও। হ্যাঁ, অলিগোট্রপিক যখন বর্ণনা লিখতেছেন, বর্ণনার পর চিত্র এটা এঁকে দিবেন, খালি এটাই, এটা এঁকে দিলে হয়েছে। আর যখন ইউট্রপিক লিখবেন, ইউট্রপিক লেখার পর এই চিত্রটা এঁকে দিবেন, শেষ। ডিসট্রপিক লেখার পর এই চিত্রটা এঁকে দিবেন, শেষ। ঠিক আছে, এরপর আকারের ভিত্তিতে হচ্ছে বিভিন্ন প্রকার, আকারের ভিত্তিতে অনেক প্রকার। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট নাই, আকারের ভিত্তিতে লেখে বর্ণনা করা হলো, ঠিক আছে, এইভাবে লিখে দিবেন, শেষ। তারপরে হচ্ছে যে কি, পানির স্বাদের ভিত্তিতে, পানির স্বাদের ভিত্তিতে দুই প্রকার, দুই প্রকার কি কি? স্বাদু পানির লেক, লবণাক্ত পানির লেক। এগুলোর উদাহরণ সহ আছে বইয়ে, দেখিয়ে উদাহরণগুলো দেখিয়ে। তারপর পানি সঞ্চালনের ভিত্তিতে তিন প্রকার কি কি? ডাইমিকটিক, মনোমিকটিক, পলিমিকটিক। ঠিক আছে, বুঝছেন তো না? জি। দেখছেন, একটা 10 নম্বরের প্রশ্ন, মানে ইজিলি শিখে ফেলছেন বলতে গেলে, একদম ইজিলি। ঠিক আছে, এটা একটা 10 নম্বরের প্রশ্ন। আর তারপর লাগবে না আরো? আরো আছে, আরো দুই তিনটা লিখলে লিখতে পারবেন নিজেরা, এগুলা যখন লিখবেন, এই যে এখন যেগুলো লিখছি এগুলো যখন বর্ণনা সহ লিখবেন, 4-5 পৃষ্ঠা এমনি হয়ে গেছে মনে করবেন যে। ঠিক আছে, জি। আর আর কি লিখবেন 10 নম্বরের জন্য, আর কি লিখবেন জন্য। তারপর আরেকটা জিনিস পড়াই দিই, একটা জিনিস, ওইটা হচ্ছে কেমিস্ট্রির একটা জিনিস, ঠিক আছে, ওইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ওইটা আমি পারি এই জন্য। নাইলে পড়াইতাম না, আমি কেমিস্ট্রি পারি না। বা আরেকটা বিষয়, যে মানে আপনি যতখানি দেখাইলেন, মানে 10 হ্যাঁ। মার্কের প্রশ্ন আসলে যে এই পর্যন্তই মনে করেন ব্যাখ্যা দিলাম। আর বইয়ে মনে হুম হুম। করেন আরো পেজে আছে, আরো, যেমন এই যে মিশ্রণ হ্যাঁ, আরো প্রক্রিয়া দুই চারটা ভিত্তি আছে, করে, ওগুলো সব তারপর লিখে দিবেন। pH এর উপর ভিত্তি করে। ওগুলো লিখলে মানে লিখবেন এই পর্যন্ত লিখলে আনাপ কিনা, মানে মুখস্থ। এগুলা এগুলা হচ্ছে মেইন গুলা, এগুলো আমি মেইন গুলা দেখাইছি যে, আমি মেইন গুলা দেখাইছি যে ওগুলাও লিখতে পারবেন, সমস্যা নেই, মানা তো নাই।
লিখেন মানে যদি আপনার এই সময় থাকে পর্যন্ত লিখেন। পড়ে ওইগুলো স্কিপ করলে হবে না, তাই বলতেছি। হবে, স্কিপ করলেও হবে, ওগুলো লিখলেও হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। জি। ওকে, তাহলে এখন এখানে একজন বলতেছে ভাই পিএইচ পড়াবেন, ওইটা পিএইচ এর অধ্যায়েরই ভাই, হ্যাঁ। পিএইচ পড়াচ্ছি না, তবে কি না জিনিস আছে বাফার দ্রবণ, দেখছেন কিনা জানি না, আপনারা পড়ছেন কিনা জানি না। ওইটা হচ্ছে কি বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি কেউ কি বলতে পারবেন বাফার দ্রবণ কি? ও এক মিনিট, এক মিনিট। এটা হচ্ছে কি বাফার দ্রবণ, বাফার দ্রবণ। তো ভাই বাফার দ্রবণ কি? একটু দাঁড়ান, আমি ভিডিওটা ঠিক করি। বাফার দ্রবণ কি? যে দ্রবণে, হ্যাঁ, যে দ্রবণটাতে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি আমরা যোগ করি, এবং ওই দ্রবণের ঘনমাত্রা যদি কোনো প্রয়োজন না হয়, সরি পরিবর্তন না হয়, তাকে বাফার দ্রবণ বলে, ঠিক আছে। কোনো দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার ফলে দ্রবণের ঘনমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, তখন তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণের পিএইচ হচ্ছে 5 পয়েন্ট বরাবর 5, ঠিক আছে। বাফার দ্রবণ কিসে ইউজ করে? ওই যে আপনারা মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি দেন, লোশন দেন, ঠিক আছে, ওগুলোতে যদি আমি হালকা করে অ্যাসিড ঢেলে দিই, কিছু হবে না, ওগুলো নিজেরা কন্ট্রোল করে ফেলতে পারে, বুঝছেন। মানে ওই অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে কিছু হয় না। এটাই বোঝাতে চাইছে যে, মানে এই প্রশ্নটা হবে এরকম যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো, তাই দেখেন। প্রথমে দেখি অম্লীয় বাফার, ঠিক আছে। হালকা করে যদি আমরা কি, হালকা করে যদি অম্লীয় বাফার মানে হালকা করে যদি আমরা ক্ষার যোগ করি, তাহলে ওইটা কিভাবে কন্ট্রোল করবে, দ্রবণটা কিভাবে ঠিক থাকবে, দেখেন। অম্লীয় বাফার, তো অম্লীয় বাফার আমরা একটা অম্ল নিই। অম্ল মানে কি অ্যাসিড। তো অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড নিচ্ছি, দেখেন CH3COOH, সবার একটা কমন অ্যাসিড আছে না, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড আর কি, এটা জৈব জৈব অ্যাসিড আর কি, আচ্ছা। তো প্রথমে এটা কি হবে, মানে ধরেন আপনি হালকা করে কি ঢুকাইছেন এটাতে, ক্ষার ঢুকাবেন আর কি, ক্ষার আর কি, বুঝেন নাই? লেবুর রস বা অন্য কিছু, ঠিক আছে। আচ্ছা দেখ, এটাতে প্রথমে এটা বিভাজিত হবে, এটা বিভাজিত হয়েই থাকবে দ্রবণের মধ্যে, CH3COO- আর একটা হচ্ছে কি H+, এরকম থাকবে। তো এটা দ্রবণের মধ্যে বা লোশনের মধ্যে আর কি মনে করেন। তো এটাতে মানে এই যে এই দ্রবণ যেটা আছে, এটাতে আপনি কি ঢুকাবেন, এটাতে এখন আমি ক্ষার ঢুকাবো, NaOH, হ্যাঁ, এটা একটা ক্ষার না। তো এটা যখন আমি ঢুকাবো, এটা কি হবে, CH3, হ্যাঁ, এটা এটার সাথে বিক্রিয়া করে কি হবে, CH3COO Na, ঠিক আছে। এই যে সিটা এটা মাইনাস না, এটার সাথে এটা গেছে Na+, আর এখানে কি আছে H আর OH, তাহলে এই দুইটা মিলে কি হয়েছে H2O, ঠিক আছে। খেয়াল করিয়েন কিন্তু কি বলতেছি, হ্যাঁ, অম্লীয় বাফার। তাহলে এবার এটাও বিভক্ত হবে এখানে, CH3COO Na, এটা যখন বিভক্ত হবে তখন হবে কি CH3COO- আর Na+, ঠিক আছে। এবার এটাতে আমরা কি করব, এখন কি হালকা করে H+ দিব, H+ আয়ন, ওই মানে এখানে তো ঢুকাই দিয়েছি জিনিসটা, হ্যাঁ। এখন H+টা যখন ঢুকছে, তখন H+টা এটার সাথে H+ যোগে H+ যোগ করার পর কি হয়েছে, ওই যে এইটা আছে না, CH3COO- আছে না, এটার সাথে H+টা মিলে কি হবে, CH3COOH হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, দেখছেন। এই যে এটা আসি গেছে আবার, আবার সামান্য OH যোগ করলে, যদি OH যোগে মানে ওইটা, এটা আর কি, এটা এটা যদি যোগ হয় এখানে, তখন কি হবে, তখন ওই যে একটা ইয়ে আছে না, হ্যাঁ, একটা H ছিল না এখানে, একটা H,
এইচ এটার সাথে ও এইচ এটা কি হবে, যোগ হয়ে পানি হয়ে গেছে। দেখছেন কিভাবে এই জিনিসটা কি কন্ট্রোল হয়ে গেল। আপনি হালকা করে খাট ঢুকানোর পরেও অম্লীয় বাফারটা কি জিনিসটাকে কন্ট্রোল করে আবার আগের জিনিসগুলো ফেরত নিয়ে আসছে। তো এটা এখন আপনি ত্বকে ইউজ করেন, যেখানে ইউজ করেন কোনো ক্ষতি হবে না, বুঝছেন, এটা আবার কন্ট্রোল হয়ে গেছে। তারপর আমরা যদি এখন ক্ষারীয় বাফারটা দেখি, ঠিক আছে, এটা আরেক পৃষ্ঠায় করি, ক্ষারীয় বাফারটা, ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে, ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফারটা কি হবে দেখেন, আমরা এখন কি খালি ঢুকাবো, যে ধরো এই একটা দ্রবণ আছে, হ্যাঁ, NH4, অম্লীয় বাফারে ক্ষার যোগ করতে হয়, এটা মনে রাখি। তো এটা হবে কি, এটা প্রথমে ভাঙবে NH4, সরি, NH4 প্লাস আর OH মাইনাস, বুঝছেন, ঠিক আছে। তো এখন এই যে NH4 OH এটাতে আমরা এখন একটা অ্যাসিড ঢুকাবো, হালকা করে অ্যাসিড ঢুকাই, হালকা করে অ্যাসিড হচ্ছে HCl ঢুকাই, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ঢুকাবো তখন কি হবে, এই দেখেন NH4 এটা বসবে, আর এই যে Cl এটা এটার সাথে বসবে, NH4Cl, আর এখানে থাকবে কি, এখানে কি